সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জের সৌজন্যে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বিবিএ অনার্স প্রথম বর্ষ ব্যষ্টিক অর্থনীতি বিষয়ের উপর ক্লাস হবে। অধ্যায় 1, অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু, প্রথম অংশ। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ শেখ মোস্তাফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ আছে তোমাদের সঙ্গে। আলোচ্য বিষয়সমূহ: 1, অর্থনীতির সংজ্ঞা, আওতা ও বিষয়বস্তু অথবা আলোচ্য বিষয়। 2, আলফ্রেড মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা। 3, এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা। এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন সময় পরীক্ষাতে এসেছে, রবিন্সের সংজ্ঞা। এবং অর্থনীতির আওতা, বিষয়বস্তু, এই প্রশ্নটাও অনেকবার এসেছে, ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতির পার্থক্য। এই প্রশ্নটি 5 নম্বরের জন্য বেশিরভাগ সময় আসে। সুযোগ ব্যয়, এটিও ছোট প্রশ্ন আকারে আসে। সুযোগ ব্যয় রেখা, সম্ভাব্য উৎপাদন রেখা। অর্থনীতির সংজ্ঞা: যে বিষয় বা শাস্ত্র সমাজের মানুষের অর্থনৈতিক সমস্যার স্বরূপ বিশ্লেষণ করে এবং সীমিত সম্পদের যথাযথ ব্যবহার করে সেই সমস্যা সমাধানের পথ নির্দেশ করে, তাকে অর্থশাস্ত্র বা অর্থনীতি বলে। অর্থাৎ সমাজের মানুষের যে অর্থনৈতিক সমস্যা আছে, সেই সমস্যার ধরন কীরকম, সেই সমস্যার সকল দিক বিশ্লেষণ করে এই সীমিত সম্পদ ব্যবহারের মাধ্যমে সেই সমস্যাকে সমাধান করার যে পথ নির্দেশ করে, সেটাই হচ্ছে অর্থনীতি বা অর্থশাস্ত্র। অর্থনীতির আওতা ও বিষয়বস্তু বা আলোচ্য বিষয়, যেটাকে সাবজেক্ট ম্যাটার বলা যায়। 1 হচ্ছে সাধারণ অর্থনৈতিক কার্যাবলী। মানুষ দৈনন্দিন জীবনে তার অভাব পূরণ করার জন্য, অভাব দূর করার জন্য আয় করে এবং সেই আয় থেকে ব্যয় করে। ব্যয় করার মাধ্যমে তার অভাব পূরণ করার চেষ্টা করে। এখন মানুষ এই যে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছে, আয়ের পেছনে ছুটছে, আবার ব্যয় করছে, সীমিত সম্পদের মাধ্যমে আবার তার অভাব পূরণের চেষ্টা করছে। এই যে সাধারণ অর্থনৈতিক কার্যাবলী, এই কার্যাবলীগুলো অর্থনীতির আওতা বা বিষয়বস্তুর মধ্যে পড়ে। ভোক্তা ও উৎপাদনকারীর আচরণ: ভোক্তা কিভাবে পণ্য ক্রয় করছে, কিভাবে ভোক্তা পণ্য পছন্দ করছে এবং কি ধরনের পণ্য ক্রয় করছে, কি মানের পণ্য ক্রয় করছে। ভোক্তা কি একটি বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করছে, নাকি ভোক্তা তার প্রতিবেশীর কাছ থেকে একটি পণ্য সম্পর্কে ধারণা নিয়ে তারপর ক্রয় করছে। এসব হচ্ছে ভোক্তার আচরণের মধ্যে অন্তর্ভুক্ত। আবার উৎপাদনকারী কিভাবে পণ্যটি উৎপাদন করছে, কোন প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন করছে এবং কিভাবে সেটাকে বাজারজাত করছে, আবার সেটার বিজ্ঞাপন কিভাবে দিচ্ছে, এইসব বিষয় কিন্তু অর্থনীতির আওতাভুক্ত। ভোক্তা এবং উৎপাদনকারীর আচরণ। বাজারের কার্যক্রম: বাজার কি? বাজার হচ্ছে একটি ক্রেতা এবং বিক্রেতার সমষ্টি। ক্রেতা এবং বিক্রেতার সমষ্টিই হচ্ছে বাজার। অর্থাৎ যেখানে ক্রেতা কি নির্দেশ করে? ক্রেতা নির্দেশ করে চাহিদা। ক্রেতা পণ্য কিনতে চায়। আবার বিক্রেতা বা উৎপাদনকারী সে কি নির্দেশ করে? বিক্রেতা নির্দেশ করে যোগান, অর্থাৎ সে পণ্য বিক্রি করতে চায়। তাহলে এই যে পণ্য বিক্রি করতে চাওয়া চাহিদা, যোগান, এবং পণ্য ক্রয় করতে চাওয়া চাহিদা, এই চাহিদা এবং যোগান কিন্তু অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। অর্থনৈতিক কল্যাণ, অর্থাৎ এই যে অর্থনীতি যে সমস্ত কার্যাবলী নিয়ে আলোচনা করে, সেই সমস্ত কার্যাবলীর কোনটা অর্থনৈতিক কল্যাণে প্রভাব বিস্তার করে, কোনটা অর্থনৈতিক কল্যাণকে ত্বরান্বিত করে, সেই সমস্ত বিষয় কিন্তু অর্থনীতির
আওতাভুক্ত বা আলোচ্য বিষয়। অর্থনৈতিক প্রতিষ্ঠান। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো কি কি? যেমন আছে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ সকল ব্যাংকের মুরব্বী ব্যাংক, সকল ব্যাংককে দিক নির্দেশনা দেয় যে ব্যাংক, পরিচালনা করে যে ব্যাংক, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। অথবা যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলো কিন্তু অর্থনৈতিক প্রতিষ্ঠান। অথবা অথবা আমরা যদি বলি বিভিন্ন ফার্ম আছে, প্রাইভেট ফার্ম আছে, উৎপাদনকারী ফার্ম আছে, ফ্যাক্টরি আছে, এই সব কিছুই কিন্তু অর্থনৈতিক প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অর্থনীতি আলোচনা করে। অর্থনৈতিক উন্নয়নে সরকারের ভূমিকা, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নে সরকার নানা সময়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকে, বা কখনো কখনো প্রয়োজনে বিদেশ থেকে অর্থ সহায়তা প্রয়োজন হতে পারে, সেটা নিয়ে থাকে, বৈদেশিক ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে, সেটা নিয়ে থাকে। এই যে উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের ভূমিকা এবং সরকার এইগুলো করে থাকে, সেটা কিন্তু অর্থনীতির আলোচ্য বিষয়। আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্য। আমদানি রপ্তানি বাণিজ্যের বিভিন্ন বিষয়, যেমন হচ্ছে যে আমদানির শুল্ক বা রপ্তানির শুল্ক, বা হচ্ছে যে কী পণ্য আমদানি হচ্ছে, কোন দেশ থেকে আমদানি করা হচ্ছে বা কোন দেশে রপ্তানি করা হচ্ছে, এই যে আবার পণ্যের দাম ওঠানামা, আন্তর্জাতিক বাজার গবেষণা, এই সমস্ত বিষয় কিন্তু অর্থনীতির আওতাভুক্ত। আবার হচ্ছে উন্নয়ন এবং পরিকল্পনাও কিন্তু অবশ্যই অর্থনীতির আলোচ্য বিষয়। এই অর্থনৈতিক উন্নয়নে কিন্তু পরিকল্পনার প্রয়োজন রয়েছে, তা না হলে কিন্তু অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ভালো করবে না। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের সমস্যায় পড়বে, বসে যেতে পারে, নানান ধরনের সমস্যার সৃষ্টি হবে। অতএব এই অর্থনৈতিক উন্নয়নের জন্য কিন্তু একটি অর্থনৈতিক পরিকল্পনারও প্রয়োজন রয়েছে, সেটাও কিন্তু অর্থনীতির আলোচ্য বিষয়। মানব সম্পদের উন্নয়ন। অর্থনীতি কিন্তু মানব সম্পদের সংগ্রহ এবং মানব সম্পদকে কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ একটি জনগোষ্ঠীকে কিভাবে সম্পদে পরিণত করতে হয়, সেটা কিন্তু অর্থনীতির আলোচ্য বিষয়। বিশ্বায়ন ও উদারকীকরণ, অর্থাৎ বিশ্ব থেকে বিশ্বায়ন, অর্থাৎ গ্লোবাল শব্দ থেকে এসেছে গ্লোবালাইজেশন। আবার লিবারেল মানে হচ্ছে উদার থেকে এসেছে উদারকীকরণ, অর্থাৎ লিবারেল থেকে লিবারালাইজেশন, অর্থাৎ বিশ্বায়ন ও উদারকীকরণ। অর্থাৎ বিশ্বের অন্যান্য দেশের সাথে আদান প্রদান, বিভিন্ন বিশ্বায়ন মানে হচ্ছে সব কিছুর আদান প্রদান, লেনদেন থাকবে। কার সাথে? অন্যান্য দেশের সাথে, বিশ্বের সকল দেশের সাথে আদান প্রদান থাকবে, তথ্যের আদান প্রদান থাকবে, পণ্যের আদান প্রদান থাকবে, আমদানি রপ্তানি বাণিজ্য থাকবে, এবং আন্তর্জাতিক সম্পর্ক থাকবে, সেই সম্পর্ক থাকবে। এগুলো হচ্ছে বিশ্বায়ন উদারকীকরণের মধ্যে পড়ে। এটা কিন্তু অর্থনীতির আলোচ্য বিষয়। উপকরণ বাজার বা বন্টন তত্ত্ব, অর্থাৎ কী ধরনের উপকরণ নিয়োগ দিতে হবে, আবার হচ্ছে কী ধরনের উপকরণ কে ক্রয় করতে হবে, বা কী ধরনের উপকরণের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা কিন্তু অর্থনীতি নির্ধারণ করে দেবে। অর্থনীতির মধ্যে আলোচ্য বিষয়, এটাকে কিন্তু বন্টন তত্ত্ব বলে। আংশিক ও সাধারণ ভারসাম্য বিশ্লেষণ। ভারসাম্য বিশ্লেষণ অর্থনীতির ভারসাম্য সঠিক রয়েছে কিনা, অথবা অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে কিনা, সেটার প্রভাব জনজীবনে পড়বে, মানুষের জীবনে পড়বে, এবং মানুষের প্রাত্যহিক দৈনন্দিন জীবনে পড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে পড়বে, প্রাতিষ্ঠানিক প্রভাব পড়বে প্রতিষ্ঠানের উপর। সেটা কিন্তু অর্থনীতির আলোচ্য বিষয়। আলফ্রেড মার্শাল প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা, অর্থাৎ আলফ্রেড মার্শাল আধুনিক অর্থনীতির জনক বলে খ্যাত। এটা নিয়ে অবশ্য অনেকের দ্বিমত রয়েছে, কিন্তু বেশিরভাগ অর্থনীতি গবেষক বা অর্থনীতিবিদরা কিন্তু আলফ্রেড মার্শালকে অর্থনীতির জনক বলে আখ্যা দিয়েছেন। তো আধুনিক অর্থনীতির জনক আলফ্রেড মার্শাল বলেছেন, অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যকলাপ নিয়ে আলোচনা করে।
মানুষের দৈনন্দিন জীবনের প্রাত্যহিক জীবনের সাধারণ কার্যকলাপ নিয়ে আলোচনা করেন। কীভাবে এটি হচ্ছে মানুষ যখন অভাবের কথা চিন্তা করে যে আমার কোনো একটি পণ্য প্রয়োজন, সেক্ষেত্রে সে কী চিন্তা করবে? সেই অভাব পূরণের জন্য সে কী করবে? আয় করতে হবে। সেই পণ্যটি ক্রয় করার জন্য তাকে আয় করতে হবে। তাহলে সে এবার আয় করার পেছনে ছুটবে এবং সে কর্ম করবে, সেই কর্মের প্রেক্ষিতে সে আয় করবে, সেই উপার্জনকে সে আবার ব্যয় করবে সেই তার অভাব পূরণ করার জন্য, সেই পণ্যটি ক্রয় করার জন্য। এই যে সাধারণভাবে প্রতিদিন মানুষ যে এই কার্যকলাপগুলো করে যাচ্ছে, এই কার্যক্রম করে যাচ্ছে, এটা হচ্ছে একমাত্র অভাব পূরণই হচ্ছে মানুষের একমাত্র উদ্দেশ্য। তাহলে এই অভাব পূরণের জন্য এই কার্যক্রম, সাধারণ কার্যকলাপ যে পরিচালনা করছে, এই কার্যকলাপই আলফ্রেড মার্শাল অর্থনীতি বলে অভিহিত করেছেন এই কার্যকলাপগুলোকে। দ্যাট ইজ অর্ডিনারি বিজনেস, এই মানুষের সাধারণ দৈনন্দিন কার্যকলাপ। তাহলে আলফ্রেড মার্শালের সংজ্ঞার বৈশিষ্ট্য এক সামাজিক বিজ্ঞান। এটি একটি সামাজিক বিজ্ঞান, যেহেতু সমাজের মানুষের কার্যাবলী যেহেতু তিনি সংজ্ঞায়িত করেছেন অর্থনীতি হিসেবে, সেই হিসেবে এটি একটি সামাজিক বিজ্ঞান। সাধারণ কার্যকলাপ অর্থাৎ মানুষের জীবনের সাধারণ কার্যকলাপকেই তিনি অর্থনীতি বলে অভিহিত করেছেন। এটি একটি বৈশিষ্ট্য। আর্থিক পরিমাপ, অবশ্যই মানুষের সাধারণ কার্যকলাপ কী হতে হবে? অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে, তাহলেই সেটা অর্থনীতি বলে গণ্য হবে। তিনি সেই আর্থিকভাবে পরিমাপযোগ্য সাধারণ কার্যকলাপকেই কিন্তু তিনি অর্থনীতি বলে আখ্যায়িত করেছেন। বস্তুগত পণ্য, তিনি শুধু বস্তুগত পণ্যের অভাবের কথাই নির্দেশ করেছেন একটা বৈশিষ্ট্য। মানব কল্যাণ, তিনি বলেছেন যে মানব কল্যাণই হচ্ছে অর্থনীতির মূল উদ্দেশ্য এবং মানুষের কল্যাণ কীভাবে করা যায়, মানুষের সীমিত সম্পদকে ব্যবহারের মাধ্যমে, সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মানুষের কল্যাণকে, অভাবকে কীভাবে দূর করা যায়, কীভাবে কল্যাণ নিশ্চিত করা যায়, সেটা কিন্তু আলফ্রেড মার্শাল বলেছেন। আলফ্রেড মার্শালের সংজ্ঞার কিছু সমালোচনা রয়েছে, কিছু ত্রুটির কথা বলেছেন বিভিন্ন গবেষকরা। এক হচ্ছে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব দিয়েছেন তিনি, অর্থাৎ অর্থনীতি, এটা একটা সমালোচনা যে অর্থনীতি এর মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ, এটা তিনি বলেছেন। অতএব মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে একটা সমালোচনা রয়েছে। মানব কল্যাণ অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়, যেহেতু মানব কল্যাণকে, মানুষের কল্যাণকে কিন্তু অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, সেই হিসেবে এটা একটা সমালোচনার বিষয়। তাহলে মৌলিক সমস্যা উপেক্ষিত, মানুষের জীবনে মৌলিক সমস্যা, যেমন কীভাবে একটি পণ্য উৎপাদিত হবে, কোন পণ্যটি উৎপাদিত হবে, কার জন্য হবে, এই যে মৌলিক সমস্যাগুলো, সেগুলো কিন্তু তার সংজ্ঞার মধ্যে আসেনি। অবস্তুগত পণ্যের কল্যাণ উপেক্ষিত হয়েছে। অবস্তুগত পণ্য অর্থাৎ যেমন শিক্ষকের সেবা বা ডাক্তারের সেবা বা আইনজীবীর সেবা, হ্যাঁ, বা ইঞ্জিনিয়ারের সেবা, এই সেবাগুলো কিন্তু অবস্তুগত, এগুলো কিন্তু তার সংজ্ঞার ভিতরে আসেনি। তিনি শুধু বস্তুগত পণ্যের কথাই বলেছেন, সেবার কথা বলেননি। অর্থনীতি নীতিশাস্ত্র নয়, অর্থাৎ অর্থনীতি কোনো নীতির কথা বলে না। অতএব এটাকে একটা সমালোচনা হিসেবে ধরা যায় যে তিনি অর্থনীতিকে নীতিশাস্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন, এটা একটা সমালোচনা হিসেবে বলা যায়। এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা হচ্ছে, তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এল রবিন্স 1931 সালে মহামন্দার সময়ের দিকে অর্থনীতির একটি বিজ্ঞানসম্মত ও সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন তিনি। এটা সর্বজন স্বীকৃত সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা। তিনি বলেছেন অর্থনীতি একটি বিজ্ঞান যা বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ, অর্থাৎ যেগুলোকে অল্টারনেটিভ ইউজ করা যায়। অর্থাৎ একটি একখণ্ড জমিতে আমি ধান আবাদ করতে পারবো, আবার চাইলে কিন্তু সেখানে পাটও আবাদ করতে পারবো। তাহলে এই যে বিকল্প ব্যবহারযোগ্য একটি সম্পদ বা সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধনে মানুষের আচরণ আলোচনা করে। অর্থাৎ মানুষ কিভাবে তার সীমিত সম্পদকে ব্যবহার করে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে, বিকল্প বিভিন্ন উপায়ে ব্যবহারের মাধ্যমে কীভাবে মানুষ তার অভাব পূরণের জন্য সচেষ্ট থাকে, সেই আচরণকে নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান, সেটি হচ্ছে অর্থনীতি। তিনি অর্থনীতিকে একটি বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এল রবিন্স
এল রবিন্সের সংজ্ঞার কিছু বৈশিষ্ট্য আছে। এক হচ্ছে অসীম অভাব, তিনি এখানে সুস্পষ্টভাবে বলেছেন অসীম অভাব এর কথা। আর একটা বলেছেন তিনি সীমাবদ্ধ সম্পদ। সুন্দর দুটি প্রধান বিষয়। অসীম অভাব কিসের মাধ্যমে পূরণ করতে হয় মানুষকে? সীমাবদ্ধ সম্পদের মাধ্যমে। আর সেটার জন্য এই প্রয়োজন হয় কি? দক্ষতার। তাহলে এই দুইটি প্রধান বিষয় তার সংজ্ঞায় এসেছে। সম্পদের বিকল্প ব্যবহার, অর্থাৎ যখন যে পণ্য উৎপাদন করা যায়, যেমন ধান বা পাট উৎপাদন করা যায়, যখন যেটা উৎপাদন করা সম্ভব হয়, বিকল্প ব্যবহার কিন্তু এক খণ্ড জমিকে ব্যবহার করা সম্ভব। অভাবের গুরুত্ব নির্ধারণ, তিনি অভাবের গুরুত্ব নির্ধারণ করেছেন, অভাবের গুরুত্ব নির্দেশ করেছেন তার সংজ্ঞার মাধ্যমে। অভাব ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন, অর্থাৎ অভাব এবং সম্পদের মাধ্যমে কিন্তু অবশ্যই একটি সমন্বয় সাধন করার জন্য মানুষ সচেষ্ট থাকে। মানুষের অভাব যেহেতু অসীম, সেই অসীম অভাবকে পূরণ করার জন্য মানুষ কিন্তু তার সীমিত সম্পদকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে তার অভাব পূরণের চেষ্টা করে। এল রবিন্সের সংজ্ঞারও কিছু সমালোচনা রয়েছে। এই প্রশ্নটি কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বছরে এসেছে, আমরা দেখেছি। এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেহেতু এটি সর্বজন স্বীকৃত একটি সংজ্ঞা, গ্রহণযোগ্য একটি সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা। এটা ভালো করে তোমরা পড়ে নিবে। সমালোচনাগুলো হলো মানব কল্যাণ অনুপস্থিত, তিনি কিন্তু মানব কল্যাণের কথা বলেননি। কিন্তু অর্থনীতি মানব কল্যাণ এটা থাকা উচিত ছিল, অনেক গবেষক এই মন্তব্য করেছেন। অর্থনীতির সামাজিক চরিত্র উপেক্ষিত, যেহেতু একটি সামাজিক প্রক্রিয়ার ভেতর দিয়েই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়, অর্থাৎ অর্থনীতির সমস্ত সাধারণ কার্যাবলী বলি আর অসাধারণ কার্যাবলী বলি, যেই কার্যাবলী হোক না কেন, অর্থনীতির সকল কার্যাবলী কিন্তু একটি সমাজের মধ্য দিয়ে, একটি সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সামাজিক পরিবেশের মধ্য দিয়ে পরিচালিত হয় এবং চর্চিত হয়। তাহলে এই সামাজিক চরিত্র কিন্তু অবশ্যই অর্থনীতির একটা বিবেচ্য বিষয়। সমাজ কিন্তু একটা প্রেক্ষাপট, সমাজের উপর ভিত্তি করে কিন্তু অর্থনীতির অনেক কিছু নির্ধারণ হয়ে থাকে। তাহলে এটি উপেক্ষিত হয়েছে। মূল্য নিরূপণ তত্ত্বে পরিণত হয়েছে, অর্থাৎ অনেক গবেষক কিন্তু এটা মন্তব্য করেছেন এই ব্যাপারে, যে অর্থনীতিকে তিনি সংজ্ঞায়িত করেছেন এবং একটি মূল্য নিরূপণ তত্ত্বে পরিণত করেছেন, এরকম একটা সমালোচনা রয়েছে। বিনিময় ধারণা অনুপস্থিত, অর্থাৎ একটি পণ্যের বিনিময় যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ একটি পণ্যের বিনিময় মূল্য থাকতে হবে। বিনিময় মূল্য না থাকলে কিন্তু সেই পণ্যের কোনো ভ্যালু নেই, সেই পণ্যের কোনো উপযোগিতা নেই। তাহলে বিনিময় মূল্য কিন্তু তার সংজ্ঞায় অনুপস্থিত রয়েছে, এই বিনিময় ধারণা অনুপস্থিত, এটা হচ্ছে একটি সমালোচনা। অর্থনৈতিক উন্নয়ন বিষয়টা অনুপস্থিত, অর্থাৎ অর্থনৈতিক কেবল কিন্তু মানুষের এই সীমিত সম্পদ এবং অসীম অভাব, এই দুইটি বিষয় নিয়ে কথা বলে না। অর্থনীতি কিন্তু উন্নয়নের ব্যাপারটাও কিন্তু অর্থনীতিতে আলোচিত হয় এবং অর্থনৈতিক উন্নয়ন কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য। ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতির পার্থক্য তোমরা দেখো এখানে। বিশ্লেষণ প্রকৃতি, অর্থনীতির বিভিন্ন খাতের একক রূপ ফুটে ওঠে, অর্থাৎ যেমন ব্যক্তি আয় অথবা হচ্ছে যে ব্যক্তিগত ব্যয়, ব্যক্তিগত চাহিদা, এগুলো হচ্ছে কি অর্থনীতির একক রূপ ফুটে উঠেছে একজন ব্যক্তির। আবার সামষ্টিক অর্থনীতিতে দেখো অর্থনীতির বিভিন্ন খাতের সামগ্রিক রূপ ফুটে উঠেছে, ফুটে ওঠে। সামগ্রিক রূপ, একটি হচ্ছে কি একক রূপ ফুটে ওঠে, আর একটা হচ্ছে সামগ্রিক রূপ। একটি হচ্ছে ব্যক্তি, আর একটি হচ্ছে দেশের চিত্র। দুই হচ্ছে চলকের প্রকৃতি, যেমন চলক ব্যক্তিগত আয়, ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান, ব্যক্তিগত ব্যয়, দাম, মজুরি ইত্যাদি সবই ব্যক্তিগত হবে এবং মাইক্রো ক্ষুদ্র ক্ষুদ্র হবে। তাহলে এই যে চলক, প্রত্যেকটি কিন্তু এক একটি চলক, এক একটি ভ্যারিয়েবল, ইংরেজিতে যেটাকে বলে ভ্যারিয়েবল। এই যে চলক, প্রত্যেকটি চলকই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র। তো সামষ্টিক অর্থনীতিতে সেটা কি হয়? জাতীয় আয় হয়, অর্থাৎ একটা দেশ চলে আসছে এখানে। জাতীয় আয়, সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, সামগ্রিক ব্যয়, সামগ্রিক দাম স্তর, মজুরি স্তর, এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি ব্যাপক।
3 হচ্ছে ভারসাম্য বিশ্লেষণ, অর্থনীতির আংশিক ভারসাম্য বিশ্লেষণ করে ব্যষ্টিক অর্থনীতি। মাইক্রো ইকোনমিক্স কী করে? আংশিক ভারসাম্য বিশ্লেষণ করে থাকে। আবার সামষ্টিক অর্থনীতি কী করে? সামগ্রিক ভারসাম্য, টোটাল ব্যালেন্স, সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ করে। অনুমিত শর্ত, ব্যষ্টিক অর্থনীতির অনুমিত শর্ত হচ্ছে কি, এটা চলকের মান নির্ধারণে অপরাপর বিষয় স্থির ধরা হয়। অর্থাৎ ব্যষ্টিক মাইক্রো ইকোনমিক্সে কিন্তু একটি চলকের মান নির্ধারণ করার ক্ষেত্রে, যেমন ব্যক্তিগত আয় নির্ধারণ করার ক্ষেত্রে অন্যান্য যে বিষয় আছে, ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত যোগান বা অন্যান্য ফ্যাক্টরস, হ্যাঁ, সেগুলোকে কিন্তু বিবেচনায় নেওয়া হয়। যখন কোনো একটি চলকের মান, কোনো একটা ভেরিয়েবলের মান নির্ধারণ করা হয়, তখন সেটার কথাই শুধু বলা হয় বা নির্ধারণ করা হয়। কিন্তু চলকের মান নির্ধারণে অপরাপর বিষয় স্থির ধরা হয় না সামষ্টিক অর্থনীতিতে। কারণ এখানে বিশাল একটা প্রেক্ষাপট, একটি দেশের সামগ্রিক চিত্র, এখানে একটি ফ্যাক্টর আরেকটি ফ্যাক্টরের উপর, একটি বিবেচ্য বিষয় আরেকটি বিবেচ্য বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। অতএব একটাকে স্থির ধরে আরেকটা নির্ধারণ করা যাবে না, একটা আরেকটার সাথে পারস্পরিক খুবই সম্পর্ক রয়েছে। আচ্ছা, চলকের মান, চলকসমূহের মান ক্ষুদ্র অর্থ বহন করে ব্যষ্টিক অর্থনীতি। যেমন আয় বলতে একজন ব্যক্তির আয়কে বোঝানো হয়। আবার সামষ্টিক অর্থনীতিতে কি হয়? চলকসমূহের মান ব্যাপক ও বৃহৎ অর্থ বহন করে। যেমন আয় বলতে জাতীয় আয়কে বোঝানো হয়, জাতীয়ভাবে সকলের আয় মিলে যে আয়টা, সেটা। আবার হচ্ছে কেন্দ্রীয় চলক, দাম। ব্যষ্টিক অর্থনীতিকে দাম তত্ত্বও কিন্তু বলা হয়, দাম তত্ত্ব। ব্যষ্টিক অর্থনীতি, মাইক্রো ইকোনমিক্স কিন্তু দাম তত্ত্ব হিসেবেও আখ্যায়িত করা হয়। যেমন দাম তত্ত্ব হচ্ছে কি? প্রাইস থিওরি। হ্যাঁ, প্রাইস থিওরি। দাম হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির কিন্তু কেন্দ্রীয় চলক, মানে প্রধান চলক হচ্ছে দাম, প্রাইস, ব্যষ্টিক অর্থনীতির। আবার সামষ্টিক অর্থনীতির প্রধান চলক হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয়, দ্যাট ইজ ন্যাশনাল ইনকাম, হচ্ছে সামষ্টিক অর্থনীতির প্রধান চলক। আচ্ছা, সামষ্টিক অর্থনীতিতে কিন্তু আয় তত্ত্ব বলা হয়, দ্যাট ইজ ইনকাম থিওরি। ইনকাম থিওরি বলে অভিহিত করা হয় সামষ্টিক অর্থনীতিকে। 7 হচ্ছে আওতা বা বিষয়বস্তু। আওতা বিস্তৃত ও সদা বিকাশমান। ব্যষ্টিক অর্থনীতি কিন্তু এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে উল্টো হবে বিষয়টা। ব্যষ্টিক অর্থনীতির যে আওতা বিষয়বস্তু আছে সেটা হচ্ছে সংকীর্ণ ও স্থবির, আর সামষ্টিক অর্থনীতির আওতা বিষয়বস্তু হবে বিস্তৃত ও সদা বিকাশমান। তাহলে কারণ সামষ্টিক অর্থনীতির প্রেক্ষাপট কিন্তু সবসময় পরিবর্তন হয়, জাতীয় প্রেক্ষাপট কিন্তু পরিবর্তন হয়, সরকারের নীতি নির্ধারণ কিন্তু পরিবর্তন হতে পারে, অর্থনীতির যে কোনো আইন পরিবর্তন হতে পারে, তাহলে বিভিন্ন ক্ষেত্রে একটা প্রভাব পড়বে। তাহলে এটা সামষ্টিক অর্থনীতি হচ্ছে বিস্তৃত ও সাদা বিকাশমান, আর ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে সংকীর্ণ ও স্থবির। কেন দেখতে, এরপরেরটাতে আমরা দেখব অর্থনীতির চিত্র। দেশে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থনৈতিক কর্মকাণ্ডের চিত্র পাওয়া যায় ব্যষ্টিক অর্থনীতিতে। আবার দেশের সমগ্র অর্থনৈতিক চিত্র পাওয়া যায় কোথায়? সামষ্টিক অর্থনীতিতে। রাষ্ট্রীয় নীতির অন্তর্ভুক্তি, অর্থাৎ জাতীয় নীতিসমূহ যেমন ব্যষ্টিক অর্থনীতি বিশ্লেষণের অন্তর্ভুক্ত নয়। আবার রাজস্ব নীতি, আর্থিক নীতি, বিনিয়োগ নীতি আছে, বাণিজ্য নীতি, কৃষি ও শিল্প নীতি, এসব কিন্তু সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। অর্থাৎ নীতি প্রণয়ন, হ্যাঁ, এটা কিন্তু সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত। আবার পরিবর্তনশীলতা, কম পরিবর্তনশীল। ব্যষ্টিক অর্থনীতি কম পরিবর্তনশীল। যেমন চাহিদা বিধি কখনো পরিবর্তন হয় না, যোগান বিধি কখনো পরিবর্তন হয় না। আবার অধিক পরিবর্তনশীল সামষ্টিক অর্থনীতি, যেমন রাজস্ব নীতির পরিবর্তন আসতে পারে, আর্থিক নীতির পরিবর্তন আসতে পারে, দাম নীতির পরিবর্তন আসতে পারে, দাম স্তরের পরিবর্তন আসতে পারে, বিনিয়োগ নীতিরও পরিবর্তন আসতে পারে। তাহলে যেমন সরকার বিদেশি কোনো প্রতিষ্ঠানকে দেশে সরাসরি বিনিয়োগ করার জন্য কিন্তু বিনিয়োগ নীতিতে প্রয়োজনে পরিবর্তন আনতে পারে দেশের সাথে, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে কিন্তু ব্যষ্টিক অর্থনীতিতে আসবে না। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে আমদানি রপ্তানি বাণিজ্য, বৈদেশিক ঋণ, জনশক্তি রপ্তানি, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, এই সমস্ত বিষয় কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে সামষ্টিক অর্থনীতিতে। সুযোগ ব্যয় কি? আমরা অপরচুনিটি কস্ট এই টার্মটা শুনেছি এর আগে। কোনো একটি পণ্য উৎপাদন করতে গেলে তার জন্য অন্য কোনো একটি পণ্য উৎপাদনের যে সুযোগ ছেড়ে দিতে হয়, ত্যাগ করতে হয়, এই ত্যাগ স্বীকারকেই অর্থনীতিতে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট বলে। অর্থাৎ
কোনো একটি পণ্য উৎপাদন করার জন্য অন্য একটি পণ্য উৎপাদন করার যে সুযোগ থাকে সেটাকে ছেড়ে দিতে হবে, তাহলে সেটাকে সুযোগ ব্যয় বলা হবে। সুযোগ ব্যয় ধারণাটির সাথে দুটি পণ্যের পারস্পরিক বিনিময় সম্পর্ক স্থাপিত হয়। অর্থাৎ একটি পণ্য যখন আমি কম উৎপাদন করে আরেকটি পণ্য বেশি উৎপাদন করব, তখন কিন্তু এই পণ্য দুটির মধ্যে একটা সম্পর্ক, পারস্পরিক বিনিময় সম্পর্ক তৈরি হয়ে যাবে। তাহলে একটি পণ্যের উৎপাদন বাড়লে অপর একটি পণ্যের উৎপাদন অবশ্যই কমাতে হয়। এই সুযোগ ব্যয় এই তত্ত্বটির ক্ষেত্রে মনে করে 1 একর জমিতে 50 মণ ধান অথবা 40 মণ পাট উৎপাদনের সুযোগ রয়েছে। অর্থাৎ একটি ধান খেতে 1 একর জমিতে 50 মণ ধান উৎপাদন করতে পারবো অথবা 40 মণ ধান উৎপাদন করতে পারবো, যে কোনো একটি। অথবা দুটি পণ্য যদি আমি একটা মিশ্রণে উৎপাদন করতে যাই, অর্থাৎ 40 মণ ধান উৎপাদন করে যদি আমি 8 মণ পাট উৎপাদন করি, সেক্ষেত্রে কি ঘটছে? ব্যাপারটা হচ্ছে 10 মণ ধান কম উৎপাদন করছি 8 মণ পাট উৎপাদন করার জন্য। তাহলে ধান উৎপাদন করছি 50 মণের জায়গায় 40 মণ, পাট উৎপাদন যেখানে করতাম না সেখানে ওই 10 মণ ধান কম উৎপাদন করার জন্য ওই জমিটুকুতে আমি 8 মণ পাট উৎপাদন করব। অর্থাৎ এই 8 মণ পাট উৎপাদন করার জন্য যে ছাড়টুকু আমাকে দিতে হলো, যে ত্যাগ করতে হলো, সেটা কি ত্যাগ করতে হলো? 10 মণ ধান কিন্তু আমাকে কম উৎপাদন করতে হলো। তাহলে এই 8 মণ পাট উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে 10 মণ ধান, যেটা আমি ছেড়ে দিয়েছি। সুযোগ ব্যয়, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তাহলে সুযোগ ব্যয় রেখা বা সম্ভাব্য উৎপাদন রেখা, ইংরেজিতে যেটাকে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ সংক্ষেপে পিপিসিও বলা হয়, যে রেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি পণ্য উৎপাদনের বিপরীতে অন্য একটি পণ্য উৎপাদনের সুযোগ ত্যাগ করতে হয়, তাকে সুযোগ ব্যয় রেখা বলে। এর আগে পড়লাম আমরা সুযোগ ব্যয়, এখন হচ্ছে সুযোগ ব্যয় রেখা। আমরা চিত্রে একটু দেখি। চিত্রে দেখা যাচ্ছে একটি হচ্ছে এক্স, যেটা হচ্ছে নিচের যেটা এক্স অক্ষ, উপরে যেটা লম্বালম্বি আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ লম্বালম্বিতে, এবং ডান দিকে আমরা দেখছি একটা কার্ভ। এই ওয়াই অক্ষ থেকে এ যে বিন্দুটা আছে, এ বিন্দু তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়, ওয়াই অক্ষ লম্ব যেটা, সেখানে উপরের দিকে আছে এ বিন্দু। এই বিন্দুটা থেকে একটি রেখা ডান দিকে পি বিন্দু হয়ে তারপরে কিউ বিন্দু হয়ে নিচে নেমে গিয়ে বি বিন্দুতে মিলিত হয়েছে। এই যে কার্ভ, রেখা, এটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয় রেখা। আচ্ছা, আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। এখানে ওয়াই অক্ষ অর্থাৎ যেটা লম্ব, সেটা হচ্ছে পাট বা ওয়াই পণ্য, যেটাই ধরো, সেটা হচ্ছে পাট উৎপাদন। আর নিচে যেটা আছে এক্স অক্ষ, সেটা হচ্ছে ভূমি হচ্ছে, এটা হচ্ছে ধান উৎপাদন। তাহলে পাট এবং ধান উৎপাদন কয়েকটি পয়েন্ট করে নিয়েছি আমরা। একটি হচ্ছে N1, আরেকটি হচ্ছে N0, আরেকটি হচ্ছে এ বিন্দু, আরেকটি হচ্ছে ওয়াই বোঝাচ্ছে এখানে যে ওয়াই এক্সিস, মানে ওয়াই অক্ষ, এ লম্বটা। নিচে আমরা দেখি ধান উৎপাদনের কয়েকটি বিন্দু নিয়েছে। একটি হচ্ছে M0 এবং হচ্ছে M1, এটি হচ্ছে বি বিন্দু, আর একটা হচ্ছে এক্স এক্সিস মানে এক্স অক্ষ নিচেরটা। তাহলে এখানে দুটি পণ্য, আমরা সংজ্ঞাটা দেখি, যে রেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে, অর্থাৎ রেখাটি কি, এ থেকে এ পি কিউ বি, এই রেখাটা এ পি কিউ বি, এই রেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে একটি পণ্য উৎপাদনের বিপরীতে অন্য একটি পণ্য উৎপাদনের সুযোগ ত্যাগ করতে হয়। অর্থাৎ আমি যখন এই বিন্দুতে আছি তখন আমার পাট উৎপাদন কতটুকু আছে? আমার পাট উৎপাদন তখন আছে ও এ পরিমাণে পাট উৎপাদন আছে। অর্থাৎ নিচের বিন্দু যেটা আছে এই লম্বের গোড়ায় ও বিন্দু, ও থেকে উপরে এ বিন্দু পর্যন্ত সম্পূর্ণটাই আমার পাট উৎপাদন আছে। যখন এ বিন্দু আমি চিন্তা করব, যখন এই বিন্দুটা কোথায়? সুযোগ ব্যয় রেখার একটি বিন্দু। সুযোগ ব্যয় রেখাটা কোনটা? এ পি কিউ বি,
ডান দিকে যেটা রেখাটা চলে গেছে এটা হচ্ছে সুযোগ ব্যয় রেখা। সুযোগ ব্যয় রেখার শুরুতে যে বিন্দুটা সেটা হচ্ছে এ বিন্দু। তাহলে এ বিন্দুতে যখন আমি থাকবো এই রেখার, তখন ও এ এই পরিমাণে পাট উৎপাদন করতে পারবো। যখন আমি একটু ডান দিকে যাব, পি বিন্দুতে চলে যাব ডান দিকে, তাহলে পি বিন্দু কিসের উপর? সুযোগ ব্যয় রেখার একটি বিন্দু। তাহলে এই পি বিন্দুতে যখন আমি যাব তখন আমার পাট উৎপাদন কিন্তু একটু নিচে নিয়ে যাবে, অর্থাৎ এ থেকে N0-তে চলে আসবে। এই বরাবর N0 থেকে পি যে দেখতেছো সমান্তরালে, এই পরিমাণে চলে আসবে আমার পাটের উৎপাদনটা। ওইটুকু আমাকে ছাড় দিতে হবে। কতটুকু ছাড় দিতে হচ্ছে? N0, এই পরিমাণের ছোট পরিমাণে এইটুকু পাট উৎপাদন ছাড় দিতে হচ্ছে। ছাড় দিতে পারলে আমি আরেকটি পণ্য উৎপাদন করতে পারছি তখন, সেটি কি? ধান। কতটুকু উৎপাদন করতে পারছি? উৎপাদন করতে পারছি, নিচে দেখো, 0 থেকে M0 পর্যন্ত, 0 M0, অর্থাৎ 0 থেকে M0 পর্যন্ত এই অংশটুকু আমি ধান উৎপাদন করতে পারবো। যদি সেই উপরের ওই সামান্য অংশটুকু এ থেকে N0 পর্যন্ত আমি যদি পাট উৎপাদন না করি, যদি একটু ডান দিকে ওই সুযোগ ব্যয় রেখাতে ডান দিকে একটু চলে যাই, গিয়ে একটু পি বিন্দুতে আমি উৎপাদন নির্ধারণ করে যে সুযোগ ব্যয় রেখার এইখানে আমি এইটুকু আমি উৎপাদন করব, তাহলে তখন নির্ধারণ হবে যে পাট উৎপাদন নিচে থেকে 0 থেকে N0 পর্যন্ত পাট উৎপাদন হবে, আবার নিচে থেকে 0 থেকে ডান দিকে 0 থেকে M0 পর্যন্ত পাট উৎপাদন হবে। তাহলে বুঝতে পারছো? আবার যখন এই সুযোগ ব্যয় রেখার এই রেখার আরেকটি বিন্দু আমরা নিতে পারি, যে কোনো জায়গায় নিয়ে এটা চিন্তা করা যায়। আমরা আরেকটি বিন্দু ধরা যাক কিউ নিলাম, ডান দিকে আরেকটু নেমে গেলাম, তাহলে এই রেখার যে কোনো একটি বিন্দুতে আরেকটি বিন্দু কিউ নিলাম। এই কিউ বিন্দুতে তাহলে উৎপাদন কি দাঁড়াবে? উৎপাদনের মিশ্রণ দাঁড়াবে এরকম, নিচে ধান উৎপাদন বেড়ে গিয়ে হবে কতটুকু? 0 থেকে M1, 0 থেকে M1, 0 M1, এইটুকু হবে ধান উৎপাদন, বেড়ে যাবে। আবার পাটের উৎপাদনটা কিন্তু তখন একটু কমে আসবে। সেটা কি? N0 থেকে তখন নিচে নেমে আসবে, ওয়াই এক্সিসের লম্বতে দেখো, N0 থেকে তখন N1-এ নেমে আসবে। তাহলে তখন পাটের উৎপাদন হবে 0 থেকে N1, আর ধানের উৎপাদন হবে 0 থেকে M1। দেখো কিউ বিন্দু নির্দেশ করছে, কিউ থেকে নেমে আসছে M1-এ, কিউ থেকে নেমে বাম দিকে চলে গেছে N1-এ, অর্থাৎ পাটের উৎপাদন N1 পর্যন্ত করতে পারবে কিউ বিন্দুতে, আবার নিচের দিকে ধানের উৎপাদন M1 পর্যন্ত করতে পারবে। তাহলে এই দুইটার সংমিশ্রণে কিন্তু আবার এই সুযোগ ব্যয় রেখায় এই কিউ বিন্দুতে এটা নির্দেশ করছে। তাহলে আবার যদি আমরা চিন্তা করি যে কিউ বিন্দু না, আমরা এই উৎপাদন রেখা, এই সুযোগ ব্যয় রেখাতে, বা এই সম্ভাব্য উৎপাদন রেখা কেন বলা হচ্ছে? অর্থাৎ উৎপাদনের যে কোনো একটা সংমিশ্রণ কিন্তু এখানে করা সম্ভব। উৎপাদনের যে কোনো একটা সংমিশ্রণ, অর্থাৎ দুইটি পণ্যের উৎপাদন যে কোনো একটা সংমিশ্রণ হতে পারে। সেটা পি বিন্দুতে সংমিশ্রণ হতে পারে, অর্থাৎ ধানের উৎপাদন ও থেকে M0, একটু ধানের উৎপাদনটা কম করে পাটের উৎপাদন বেশি করলাম লম্বতে ও থেকে N0, আর কিউতে গিয়ে আমি কি করতে পারি? সংমিশ্রণটা পরিবর্তন করতে পারি, সম্ভাব্য উৎপাদন তখন ধানেরটা বেড়ে যাবে, অর্থাৎ 0 থেকে M1 হবে, আবার পাটেরটা কমে গিয়ে হবে 0 থেকে N1। আবার যদি আরও বৃদ্ধি করি আমি, তাহলে 0 থেকে বি বিন্দুতে এই রেখার, এই সুযোগ ব্যয় রেখার সর্বশেষ বিন্দু নিচে যেটা আছে বি বিন্দু, এই বিন্দুতে যদি চলে আসি, তাহলে এখানে পাটের উৎপাদনটা হয়ে যাবে কি? 0, অর্থাৎ লম্বতে কোনো কিছু আর থাকছে না বি বিন্দুতে চলে আসলে। তাহলে দেখা যাচ্ছে যে তখন সম্পূর্ণটা কি হবে? ধানের উৎপাদন হবে। আবার যদি আমি 0 থেকে এ বিন্দুতে চলে যাই, উৎপাদন সুযোগ ব্যয় রেখার ক্ষেত্রে আমি বি থেকে, কিউ থেকে, পি থেকে ও এতে চলে গেলাম, এ বিন্দুতে চলে গেলে লম্বতে, তখন আবার কি হবে? সম্পূর্ণটা কি হবে? 0 থেকে এ পর্যন্ত পাটের উৎপাদন হবে, তখন আবার ধানের উৎপাদন 0 হবে। এই যে সুযোগ ব্যয় রেখা, এই রেখাতে উৎপাদনের পরিমাণ কম বেশি করে একটা সুযোগ বা সম্ভাবনা রয়েছে যে উৎপাদনকে যে কোনো মিশ্রণে
সম্ভাব্য যে কোনো মিশ্রণে কিন্তু উৎপাদন করা সম্ভব হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম সুযোগ ব্যয় রেখা বা সম্ভাব্য উৎপাদন রেখা, এটাকে ইংরেজিতে বলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা সংক্ষেপে পিপিসি। এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে, 5 নম্বরের জন্যও আসতে পারে, আবার হচ্ছে যে অনেক সময় বড় প্রশ্নের কখ ওইটার মধ্যেও একটিতে এইভাবে করে আসতে পারে। তাহলে আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। অনলাইন ক্লাসে তোমরা সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আরও বিশদ আলোচনা হবে ইনশাল্লাহ। সে অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।